মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার মুস্তাকও যেটা বলেছে নিরাপত্তা নয় ভুগছেন, আমাদের এই সকল নিরাপত্তার জন্য আজকে এই অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী ওনার আন্তরিকতার মধ্যে দিয়ে স্থলের বিরল বের হয়ে আসবে। আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি, সে যদি বলে যে আমার বয়ফ্রেন্ড নেই, তাহলে কি আমি তারপর দর্শক, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন মুস্তাক ও তিশার ব্যাপারে সারা দেশে এখন তোলপাড়। অবশেষে সেই তিশা মুস্তাকের ফাঁসি চেয়েছেন। দর্শক শ্রোতা, সেই আদালতে গিয়ে তিশা মুস্তাকের ব্যাপারে একই হুঙ্কার দিয়ে কথাগুলা বলেছেন, পেশে যাচ্ছেন মুস্তাক। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ব্ল্যাকমেল করতে যাবো না, আমার একটা কারণ তো লাগবে। আমি একজনকে ব্ল্যাকমেল করতে কী কারণে যাব? সে দেখতে শুনতে ভালো, ঠিক আছে, মাসাল্লাহ দেখতে শুনতে আমি ভালো বলি, ঠিক আছে, সে স্টুডেন্ট ভালো, আমাকে তাকে পাওয়ার জন্য এই কাজটা আমাকে কেন করতে হবে? তার মেয়ে এখানে উপস্থিত। তিশাকে আমি বারবার বলি, দেখো তিশা, যদি তোমার এই পর্যায়ে মনে হয় যে তুমি কাজটি সঠিক করো না, কিন্তু এই পর্যায়ে যখনই তোমার মনে হবে আমার দরজা খোলা আছে, আমি তোমাকে সসম্মানে নামিয়ে দিয়ে আসবো। তুমি যেতে চাইলে আমি সসম্মানে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো। এবং শুধু তাইও না, তোমার আগামী দিন যদি সিকিউর করার জন্য আমার পক্ষ থেকে কিছু করতে হয় সেটা আমি করে দেবো। কোনো যুদ্ধ দরকার না। আমাকে বলে আমার দরজা খোলা, তুমি স্বাধীন মুক্ত, তুমি যখন খুশি তুমি চলে যেতে পারো। আমার কোনো শৃঙ্খলায় তাকে আমি আবদ্ধ রাখতে চাই না। আমি যে বললাম না যে আমাকে উনি আঘাত করেছে, শারীরিকভাবে মানসিকভাবে করছে, আমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এই জায়গায় চলে এসেছি। তবে আমি ওনার বিরুদ্ধে 3টি জিডি করেছি। প্রথম জিডি ছিল যখন সে ঠাকুরগাঁ থেকে চলে আসে, তখন কিন্তু উনি মামলা করে নাই। যখন আমি শুনলাম যে উনি মামলা করে আমাদের এক জায়গায় বলেছে, আমাদের কানে আসছে যে উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে, সেই বিষয়টা ঠাকুরগাঁ থেকে যখন আসে, সে কিন্তু আমার ওয়াইফ। ঠাকুরগাঁ থেকে আমার কাছে আসছে আমার ওয়াইফ, কোনো নাবালিকা মেয়ে আসে নাই, কোনো একটি অবিবাহিত মেয়ে আসে না, একটি বিবাহিত মেয়ে আমার কাছে আসছে ঠাকুরগাঁ থেকে। কী কথা উনি বলেছে, আমি যে কথা তখন সে যখন আসলো যে তার সারা গায়ে আঘাতের চিহ্ন, রক্তাক্ত দিকে রক্ত জমাট বাঁধা, তার এখানে জমাট বাঁধা, সারা গায়ে জমাট বাঁধা। তা আমি ভাবলাম ওই যে সে যে পালিয়ে আসছে পরে ব্যথা পেয়েছে কিনা। তা আমি বললাম এই জায়গায় তো ব্যথা পাওয়ার কথা না। তারপরে সে বললো যে তার বাবা তাকে যে অমানসিক নির্যাতন করেছে, অমানসিক নির্যাতন আমার ওয়াইফকে। তখন তো সে আমার ওয়াইফ, তার বয়স 18 বছর 6 মাস, এবং সে আমার ওয়াইফ। তখন আমি মুগদা মেডিকেলে তাকে নিয়ে যাই এবং ডাক্তারের ট্রিটমেন্ট নেই, এবং এই বিষয়টিও থানায় জিডি করা রয়েছে, না। এখন আমি আমার লয়ারের সাথে আমি কথা বলতেছি এই পর্যায়ে, কারণ আমি তো আইনি প্রক্রিয়ার মাঝেই আছি, কারণ আমার এই মামলাগুলোর কারণে তো আমাকে লয়ার ফেস করতে হয়েছে, তাই না? তো আমি আমার লয়ারদের কাছে আমি অ্যাডভাইস নিচ্ছি যে আমার এই পর্যায়ে কী করা উচিত। তবে আমার বক্তব্য হল, আমি ওনার সাথে যুদ্ধ চাই না। আমি চাই, যেমন আজকে এখানে আসার আগে আরেকটা ইন্টারভিউতে আমি বলে এসেছি যে আমি চাই যদি উনি মনে করে যে ওনার চোখে যদি আসলে মেয়ের যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আমি তিশার বাবা হিসেবে যদি ওনার কাছে করজোরে ক্ষমা চাইতে হয়, আমি সেটা তো রাজি আছি। উনি যা করেছে আমি। তো এখানে মুশতাক তিশাকে সামনে রেখে যে কথাগুলো বলছিলেন, তখন আপনি তিশার মুখের দিকে যদি তাকিয়ে থাকেন, তিশার মুখে কিন্তু ভয়ের ছাপটা ছিল। চলুন এবার আসলে তিশা কিভাবে পোল্টি দিয়ে আবার তিনি মুশতাকের সপক্ষে কথা বলতেছেন, চলুন আমরা সেটা একটু শুনে আসি। তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স 16 বছর। মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছি। আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি। একটা কথা আমি বারবার বলে যাচ্ছি, এবং আমার বাবার প্রত্যেকটা যুক্তির আমি আজকে খণ্ডন যদি করতে চাই তাহলে তার প্রথম কথাটা দিয়ে শুরু হবে। তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স 16 বছর। সে গতকালকে অন দ্য রেকর্ড বলেছে যে আমার মেয়ের বয়স কত, আমার মেয়ের বয়সের জন্মসাল হলো 2004। ঠিক আছে, এই কথাটা আপনার সেও ক্লিয়ার করেছে, আমি এটা নিয়ে আর ডিটেলস বলবো না। তারপরে সে যেটা বলেছে, অভিযোগ করেছে যে খন্দকার মোস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকের কথাগুলো বলাচ্ছে। কিন্তু আমি তো আজকে নিজে এসেছি এবং আপনারাই চলে আসেন আমাদের কাছে। আমরা তো আপনাদের কাছে যাচ্ছি না, আপনারা চলে আসেন, যখন তখন চলে আসেন। আমরা তো আমাদের বক্তব্য দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা বক্তব্যের প্রত্যেকটা লাইনে খুব বেশি পরিষ্কার করে বলছি যে আমি নিজের ইচ্ছায় গিয়েছি। আমার বাবা কেন মিথ্যা কথা
বলেছে এটা আমি বলেছিলাম যে নারী ও শিশু আদালত দমন, আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার বাবা মা এই বিয়ে মেনে নিতে পারে না, তাই এই অস্ত্র মামলা দায়ের করেছে। এটা একদম আমার এই জবানবন্দিতে আছে, সেটা আমি ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছি, এটাকে 22 ধারা জবানবন্দি বলে। রিমার সাথে আমাদের পরিচয় হয় আমাদের বিয়ের 2 মাস পরে বা 1 মাস পরে। তার সাথে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, তো সেই সূত্রে তার সাথে একদিন ফোনে কথা বলেছিলাম, এবং তারপর যখন আমি বিয়ে করে খন্দকার মোস্তাক আহমেদের কাছে চলে আসি, তখন পারিবারিকভাবে তার সাথে আমার দেখা হয় এবং আমরা ভালোভাবে আছি। আমার বাবা যে কথাটা বলেছে তনিমার মাধ্যমে, তনিমা আমার থেকে বয়সে যথেষ্ট বড় এবং সে বাংলাদেশে না, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে। যখন আমাদের বিয়ে হয় তখন সে বাংলাদেশে না, বরং লন্ডনে অবস্থান করছিল। এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ এর প্রেক্ষিতে আমার বাবা কোনোরকম কোনো প্রমাণ রাখতে পারেননি। আমি বলেছি যে আমাদের বিয়েটা ভালোবাসার মাধ্যমেই হয়, আমি তাকে পছন্দ করেছি তাই তার কাছে গিয়েছি। সে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে এবং সে একটা ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিওতে সে আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল, বলছে এখানে নাকি নেশা জাতীয় কোনো দ্রব্য আছে বা সামথিং এলস। আমি নিজে বলছি আমি তো ভিকটিম, আমি আমার সাক্ষীটা দিচ্ছি যে সেখানে কোনো কিছুই ছিল না, আমি বরং রাগ হয়েছিলাম, খেতে যাচ্ছিলাম না, তাই সে আমাকে বলছিল তুমি খাও খাও, সারাদিন খাওনি খাও। তার কথাটা একটু জোরে ছিল, তাই মনে হয়েছে সে রুড ভাবে বলেছে, কিন্তু আসলে তো তা না, তার কথাগুলি মিথ্যা ছিল। আমি এর আগেও বলেছি বাবা যদি আমাদের সম্পর্কটাকে মেনে নেন, তার একরোখা জেদ কিংবা রাগ সে ঝেড়ে আমাদের সম্পর্কটা যদি সে মেনে নেন এবং আপন করতে চান, তবে আমি অবশ্যই অবশ্যই আমি তো এখন পর্যন্ত করছি, আমি এখন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি এখানে আপনাদের মাধ্যমে তাকে বলছি যে সে যদি বলে যে আমি মাফ চাইলে, আমি তার 2 পা ধরে মাফ চাইবো। আমি তার দৃষ্টিতে অন্যায়, আমি সেই অন্যায়ের জন্য তার 2 পা ধরে মাফ চেয়ে তার কাছে ক্ষমা চাইবো যে বাবা আমাদেরকে মাফ করে দাও। আমার বাবা বলেছে